তাহলে জেল প্যারেডে পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তা অংশগ্রহণ করতে পারে? এটা সঠিক উত্তর হবে যে কোনো পদমর্যাদার পুলিশ সদস্য। এটা মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে? এবং এই বিষয়গুলো বইয়ে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে কোটেশন করে করে দিছি বোঝার জন্য, কিভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো বোল্ড করে করে আপনাদেরকে বইয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবং নোট, ওই বইটাই আপনাদের নোট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ ওখানে যথেষ্ট আপডেট দেওয়া আছে। আচ্ছা, তারপর যাচ্ছি 19 নম্বরে, যে ক্রাইম ইন্ডেক্স বা অপরাধ সূচি কোথায় সংরক্ষণ করতে হয়? অপশন ক থানা, অপশন খ পুলিশ অফিস, অপশন গ সার্কেল অফিস, অপশন ঘ ক ও গ উভয়ই। কোথায় করতে হয়? তাহলে আমরা জানি ক্রাইম ইন্ডেক্স বা অপরাধ সূচি সার্কেল অফিসে সংরক্ষণ করতে হয়। ঠিক আছে? এরপরে যাব আমরা 20 নং প্রশ্নে, যে বিপি ফরম নং 89 অনুযায়ী কোর্টের কোন বিষয় লিপিবদ্ধ করা হয়ে থাকে? অপশন ক রিমান্ডের আবেদন, অপশন খ বিচারাধীন কয়েদিদের তদন্ত তালিকা, অপশন খ বেল বন্ড, অপশন গ সরি অপশন ঘ টিআই প্যারেডের পরিসংখ্যান। এইটা কি হবে? এটা আসলে মনে না থাকাটাও স্বাভাবিক। এই বিষয়গুলো আপনাদের বিভ্রান্তির জন্য দেয়া হয়ে থাকে। সাধারণত এটা হবে অপশন খ কয়েদিদের তদন্ত তালিকা। ঠিক আছে? বিপি ফরম তো অনেকগুলো আছে, কতগুলো পড়বো? আমি তো আপনাদের বইয়ের মধ্যে একটা সামনে অনেকগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাট তারপরে দেখা যাবে আনকমন দু একটা আসবে, আসতেই পারে। চেষ্টা করবেন যে যদি পারেন তাহলে তো, না পারলে না পারলেও সমস্যা নেই, কারণ আপনার টার্গেট মার্ক কত? 30 এমসিকিউ। আপনি হয়তো একটা বাদ দিলেও 40-এর উপর মার্ক থাকবে, ইনশাল্লাহ অসুবিধা নেই। এটা নিয়ে বিচলিত হবেন না। পরীক্ষার হলে একটা দুটো প্রশ্ন পাচ্ছেন না এর জন্য মানে কি ওই জায়গায় আপনাদের কি করা যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না। আচ্ছা, তারপরে চলে যাব আমরা 21 নম্বর প্রশ্নে, যে ময়না তদন্তের জন্য প্রেরিত মৃতদেহের সাথে কি কি তথ্য প্রেরণ করতে হয়? অপশন ক শুধুমাত্র সুরক্ষাল রিপোর্ট, অপশন খ শুধুমাত্র 2 কপি চালান, অপশন গ ক ও খ, অপশন ঘ কোনোটি নয়। কি করতে হয়? মৃতদেহের সঙ্গে কি কি পাঠাতে হয়? গ। তাহলে এই বিষয়টা আমরা পাবো পুলিশ রেগুলেশনের কত, 304 নাকি? কত আছে পুলিশ রেগুলেশনের? 304 বিধিতে সম্ভবত এটা আলোচনা করা হয়েছে। এবং এই বিষয়টা আমরা জানি যে ময়নাতদন্তের সাথে কি কি করতে হয়? 2 কপি চালান তো অবশ্যই একজন কনস্টেবল মারফত পাঠাতে হবে, 2 কপি চালান পাঠাতে হবে, এবং সুরতাল রিপোর্টও সঙ্গে পাঠাতে হবে। তারপর 22 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দণ্ডবিধি 1860 অনুযায়ী নিচের কোনটি মারামারির অনুষঙ্গ নয়? আমরা মারামারির সংজ্ঞায় জানি যে দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে, যেটা আমরা পাচ্ছি খ, গ এবং ঘতে দেয়া আছে। সুতরাং চেয়েছে অনুষঙ্গ নয় কোনটি? সঠিক উত্তর হবে ক 5 বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়া। আমরা জানি মারামারির ক্ষেত্রে লোক সংখ্যা প্রয়োজন হয় কমপক্ষে 2 জন। 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, যে দণ্ডবিধি 1860 অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে কোনো ব্যক্তির কর্ম অপরাধ বলে গণ্য হবে না? দণ্ডবিধি 1860 অনুযায়ী কোন ক্ষেত্রে কোনো ব্যক্তির কর্ম অপরাধ হিসেবে গণ্য হবে না? ক সামান্য খ ক্ষতিকারক কাজ, নাকি সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ, নাকি লাভবান হওয়ার অভিপ্রায় কৃতকার্য, অপশন ঘ ক ও খ উভয় ক ক্ষেত্রে। ক খ ভাই। ক্ষেত্রে আপনাদেরকে বলবো একটা জিনিস, আপনারা প্রশ্ন লাস্ট পর্যন্ত পড়বেন এবং অপশন লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ আমরা জানি কি সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়, এটা বলা আছে দণ্ডবিধির 95 ধারায়। আর সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ এটা কত ধারায় বলা আছে বলেন দেখি? তার থেকে দুটো ধারা আগে আছে। কত আছে? কত ধারায় যে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ নয়? আছে 93 ধারায়। তাহলে সঠিক উত্তর হবে ক ও খ উভয় ক্ষেত্রে, অর্থাৎ ঘ। 24 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, যে দণ্ডবিধি 1860 অনুযায়ী নিম্নোক্ত কোন ক্ষেত্রটি
সুনাম নষ্ট করলেও মানহানি অপরাধ সংগঠনের ব্যতিক্রম বলে বিবেচিত হবে। অপশন ক, দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে নিন্দা প্রকাশ করা। অপশন খ, কথিত শব্দাবলীর সাহায্যে নিন্দা করা। অপশন গ, গণশুনানি অনুষ্ঠানে অভিযোগ উপস্থাপন করা। অপশন ঘ, প্রকাশিত পুস্তকে নিন্দা করা। তাহলে হ্যাঁ, মানহানি করলেও এটা কি মানহানি হিসেবে বিবেচিত হবে না। কোনটা হবে? কোনটা হবে বলেন, আপনারাই বলেন কোনটা হবে। অনেকেই উত্তর করছেন ঘ। আমি আপনাদের সাথে একমত হতে পারছি না। আপনারা আরেকটু আরেকটু ট্রাই করেন, দেখেন। গণশুনানি অনুষ্ঠানে অভিযোগ উপস্থাপন। ঠিক আছে, তাহলে মনে রাখবো আমরা, এটা সম্ভবত উত্তর হবে গ, গণশুনানি অনুষ্ঠানে অভিযোগ উপস্থাপন করা। অবশ্যই গণশুনানি অভিযোগ অনুষ্ঠানে আমি যদি উপযুক্ত কারো বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ থাকে, আমি তো অভিযোগ উপস্থাপন করতেই পারি, এবার অন্যগুলো আমরা পারবো না। কারণ প্রকাশিত পুস্তকে কারো নিন্দা আমরা করতেও পারবো না, কথিত শব্দাবলীর সাহায্যে নিন্দা করতে পারবো না, দৃশ্যমান কল্পবৃত্তির সাহায্যে নিত্য প্রকাশ করতে আমরা পারবো না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো কি আমাদের মানহানির ব্যতিক্রম। আচ্ছা, মানহানির ব্যতিক্রম কয়টি? কমেন্ট করেন, কথা বলবেন না, কমেন্ট করব। মানহানির ব্যতিক্রম কয়টি? মানহানির ব্যতিক্রম কয়টি? মানহানির ব্যতিক্রম 10টি। গুড। আচ্ছা, তারপরে চলে যাব আমরা 25 নম্বর প্রশ্নে, যে সরকারি কাজে নিয়োজিত কর্মচারীর প্রতি ক্ষতি সাধনের হুমকি প্রদান করলে দণ্ডবিধি 1860-এর কোন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে? অপশন ক 186 ধারা, অপশন ক 187, অপশন ক 188, অপশন ক 189। আমরা জানি 186 হচ্ছে কি সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান। 187 হচ্ছে কি সরকারি কর্মচারী কর্তৃক সাহায্য আহ্বান করার পরেও সাহায্য করা থেকে বিরত থাকা, তাই না? বা তল্লাশি কাজে যদি রাখা হয় সেক্ষেত্রেও কেউ যদি হাজির না হয় তার শাস্তি। 188 কি পাচ্ছি আমরা? সমন। সমন না, সব ধরনের সমন না। প্রতিটা ঠিক স্যার। জারিকৃত আদেশ স্যার তারিখিত আদেশ কি অমান্য করা। অমান্য করা। এখন সমন সংশ্লিষ্ট অপরাধগুলো কিন্তু নর্মালি হচ্ছে 174, 75, 172 থেকে 74, 75 পর্যন্ত। এটা হচ্ছে আলাদা বিষয়, ঠিক আছে? তাহলে এটা 188 ধারা, আর 189 হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে ঘ। আচ্ছা, 26 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। দণ্ডবিধি 1860 অনুযায়ী বেআইনি সমাবেশে লোক ভাড়া করার কাজে সম্মতি প্রদানকারী ব্যক্তির শাস্তি কিরূপ হবে? কি হবে? বেআইনি সমাবেশের সদস্যের ন্যায়, বেআইনি সমাবেশে প্ররোচনা দানকারীর ন্যায়, দাঙ্গা অনুষ্ঠানে অভিপ্রায় উত্তেজনা দানকারীর ন্যায়, যে কোনো অপরাধের সাহায্যকারীর ন্যায়। কোনটা হবে 26 নম্বর সঠিক উত্তর? আমি এটা বই কিন্তু নোট করে দিয়েছি আপনাদেরকে। তাহলে এটা কি? তাহলে যেহেতু সে বেআইনি সমাবেশে লোক ভাড়া করার কাজ করেছে, সম্মতি প্রদান করেছে, সুতরাং সে বেআইনি সমাবেশের সদস্যদের ন্যায় অপরাধ করেছেন বলে গণ্য হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, 27 নম্বর প্রশ্নে যাই আমরা। জনৈক ক তার বিক্রয়কৃত জমি পুনরায় ক্ষয়ের নিকট বিক্রয় করলো। ক, দণ্ডবিধি 1860 অনুযায়ী কি অপরাধ করেছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, নাকি অসাধুভাবে আত্মসাৎ, প্রতারণামূলক অপরাধ, বলপূর্বক গ্রহণ। এখানে উইদাউট এনি ডাউট, যেহেতু জালিয়াতির কথা উল্লেখ নাই, এর সাথে সাংঘর্ষিক বিষয় প্রতারণার সাথে, তাহলে চোখ বন্ধ করে আমরা একটা প্রতারণামূলক অপরাধ দিতে পারছি। পরে না সেটা বিবেচনা করবো, নর্মালি উত্তর কি? অবশ্যই প্রতারণা। সঠিক উত্তর হচ্ছে প্রতারণা। প্রতারণার সংজ্ঞা আছে 415, এবং প্রতারণার শাস্তি কত? 400 কত ধারা? 17 ধারা। আর 416 কি বলছে? অন্যের পরিচয় ধারণ করে প্রতারণা। আচ্ছা, 28-এ চলে যাচ্ছি আমরা। যে ক্ষেত্রে অপরাধ কারাদণ্ড এবং তৎসহ অর্থদণ্ড, সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে কারণে দণ্ডবিধি 1860 অনুযায়ী আদালত নির্ধারিত কারাদণ্ডের সর্বোচ্চ কত দিনের কারাদণ্ডের আদেশ দিতে পারে? এটা অনেকবার পড়ানো হয়েছে আপনাদেরকে। 100%। এটা হবে কি
নির্ধারিত দণ্ডের 4/1 তো সঠিক উত্তর হচ্ছে আমাদের ক, খ। এরপরে চলে যাব 28-এ, যে ক্ষেত্রে 29, কর জনক ব্যাংকের কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত একটি বাহকের কোনো পরিমাণ উল্লেখ নেই। ক, প্রবঞ্চনামূলক চিত্তে 10,000 টাকা লিখে পূরণ করে নেয়, এক্ষেত্রে ক এর অপরাধকে নিচের কোনটিতে সংজ্ঞায়িত করা যাবে? বলেন। যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অসাধুভাবে আত্মসাৎ, জালিয়াতি। তার মানে এটা হচ্ছে প্রতারণার আপডেট ভার্সন। তাহলে প্রতারণার আপডেট ভার্সনকে কি বলা হয়? প্রতারণার আপডেট ভার্সনকে বলা হয় জালিয়াতি। তাহলে জালিয়াতির সংজ্ঞা 463 ধারায় দণ্ডবিধি। তাহলে জালিয়াতির শাস্তি কত ধারায় দণ্ডবিধি? 65। 464 ধারায়। গুড। সংজ্ঞা এবং শাস্তিগুলো পড়তে হবে। আচ্ছা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এই দুটোর মধ্যে মূল পার্থক্য কোন জায়গায়? কোন জায়গায় স্যার আধিপত্যের ভারপ্রাপ্ত হইব আর একটা আধিপত্য হবে। তাহলে একটাকে হচ্ছে একজনকে দায়িত্ব দেওয়ার পরেও যদি সে সেটা আত্মসাৎ করে ফেলে, তাই না? আর অসাধুভাবে আত্মসাৎ কি তাহলে? যে ক্ষেত্রে মালিকের উপস্থিতি থাকবে নাকি থাকবে না? থাকবে না। না থাকার, কারণ হঠাৎ করে আপনার কোনো কিছু পাওয়ার পরে যদি সেটা উচিত ছিল তার তাকে ফেরত দেওয়া, কোনো কিছু যদি কেউ পায় সেটা তার মালিককে ফেরত না দিয়ে, বা থানায় যদি যদি কেউ জমা না দিয়ে নিজের ব্যবহার্য জিনিসে পরিণত করে বা নিজের ভোগ দখলে পরিণত করে, তাহলে সেটাকে বলা হয় অসাধুভাবে আত্মসাৎ করেন। আচ্ছা, 30-এ চলে যাচ্ছি আমরা। দণ্ডবিধি 201, দণ্ডবিধি আইনে 201 ধারার অধীনে অপরাধ প্রমাণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোনটি প্রমাণ করা আবশ্যক? বলেন। 201-এ আমরা পাই কি সাধারণত? আলামত নষ্ট করে ফেলা বা ধ্বংস করে ফেলা, বা অপরাধীকে বাঁচানোর চেষ্টা করা, ঠিক কি না? কি হবে সঠিক উত্তর? তো সবগুলাই বিদ্যমান এখানে আছে। তাহলে আসামি সাক্ষ্য অদৃশ্যও করেছে, প্রকৃত শাস্তি থেকে রক্ষা করার জন্য অপরাধীকে চেষ্টা করেছে, মূল অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করেছে, প্লাস মিথ্যা জানার পরেও কোনো ঘটনাকে সে সত্য হিসেবে ব্যবহার করেছে। তাহলে সঠিক উত্তর হবে ঘ, সবগুলো। আচ্ছা, 31-এ চলে যাই আমরা। ক্রস এক্সামিনেশন এর সময় নিচের কোন প্রশ্ন করা যাবে না? ক্রস এক্সামিনেশন মানে কি? লিখেন তো আপনারা, ক্রস এক্সামিনেশন মানে কি? ক্রস এক্সামিনেশন মানে কি? কমেন্ট করতে হবে দ্রুত। ক্রস এক্সামিনেশন অর্থ কি? জবানবন্দি, জেরা, নাকি পুনর্জবানবন্দি? তাহলে এই বিষয়গুলো আপনাদের তো জানা থাকা উচিত, দ্রুত উত্তর দিতে হবে। তাহলে ক্রস পূর্ণ জবান। এক্সামিনেশন মানে জেরা। তাহলে জেরা করার সময় কোন প্রশ্ন করা যাবে না? জেরা করার সময় আমরা জানি সাক্ষীর পরিচয় ও বংশমর্যাদা জানা যায়, সাক্ষীর সততা পরীক্ষা করা যায়, আর কি? অপশন ক, কোর্টে অনুমতি ব্যতি রেখে ধর্ষণ মামলার ভিকটিমকে পূর্ববর্তী চরিত্রের প্রতি আঘাত করে প্রশ্ন করা, এটা করা যায় না। এবং এটা বাতিল করা হয়েছে সাক্ষ্য আইন সংশোধনীর 2022 সালে। মাধ্যমে। এটা কত ধারায় বলা আছে এই সবগুলো বিষয়? 146। 146 ধারা। গুড। 32-এ যাচ্ছি আমরা। যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 154 ধারা মতে লিপিবদ্ধকৃত এজাহার নিম্নের কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? কোন কোন ধারায় প্রাসঙ্গিক হবে? সাক্ষ্য আইনের 35 ধারায় এক। প্রাসঙ্গিক হবে, কারণ এটা কি সরকারি কর্মচারীর কর্তব্য পালনকালে লিপিবদ্ধকারী বিষয়। আর এটা সঠিক উত্তর 32-এর হচ্ছে খ, আর এবং 31-এর হচ্ছে
কোনটি? 31-এর ক। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, নাহলে অন্যথায় আপনাদের ভুল হওয়ার চান্স থাকবে। ওইটা করা কোনোভাবেই যাবে না, যাবে না এবং যাবে না। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা 33-এ, যে নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট? পাবলিক ডকুমেন্ট কোনটি? আদমশুমারি নিবন্ধন, নাকি বাণিজ্য বোর্ড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, নাকি জন্মমৃত্যু রেজিস্টার। পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্ট্রার? আর আদমশুমারি কি সরকারি ভাবে হয়? না স্যার, বেসরকারি। সরকারি নিবন্ধন কিনা? না স্যার। নিবন্ধন না। বাণিজ্য বোর্ড কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সরকারি নাকি সরকারি না? বেসরকারি। বেসরকারি। জি স্যার। আর পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্ট্রার? সরকারি স্যার। সরকারি নাকি বেসরকারি? সরকারি স্যার, পাবলিক ডকুমেন্টস। তাহলে সঠিক উত্তর কি হবে? গ স্যার, পৌরসভা জন্মমৃত্যু রেজিস্টার। অপশন গ, পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্ট্রার। গুড। আচ্ছা, তারপর 34-এ চলে যাই আমরা। সাক্ষ্য আইন সংশোধনী 2022-এ মূল আইনের 45 ধারায় নিম্নবর্ণিত কোন বিষয়টি প্রতিস্থাপিত করা হয়েছে? কোনটি প্রতিস্থাপিত করা হয়েছে? ক, বিশেষজ্ঞের মতামত। খ, বিশেষজ্ঞের মতামত কোর্ট কর্তৃক অনুমিত হতে পারে। অপশন গ, বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণের উপর বিশেষজ্ঞের মতামত। অপশন ঘ, কোনোটিই নয়। কোনটা হয়েছে? বস্তুগত গ নাম্বার স্যার। অপশন গ, বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণের উপর বিশেষজ্ঞের মতামত। এখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? কতটি বিষয় প্রতিস্থাপিত করা হয়েছে? কয়টা বিষয় বলেন? আগে ছিল কয়টা বিশেষজ্ঞের মতামত? 5টি। নতুন করা হয়েছে 13টি। হ্যাঁ, রায়হান সঠিক উত্তর করেছে আগে। আচ্ছা, তারপর পাঁচটি। 35-এ যাচ্ছি আমরা, যে একজন আসামির দোষ স্বীকারোক্তি কোন অবস্থায় অন্য আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে? চমৎকার একটা জিনিস। উভয়ের ভিতরে একত্র হলে। তাহলে আমরা এটা দেখতে পাই সাক্ষ্য আইনে 30 ধারায় এই বিষয়টা আলোচনা করা হয়েছে, যে যদি একই মামলার একাধিক আসামির একই মামলায় একত্রে একই আদালতে বিচার হয়, তাহলে কি হয়? তাদের একজনের দোষ স্বীকারোক্তি আরেকজনের বিরুদ্ধে প্রমাণ করা যাবে। চমৎকার বিষয়। রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে যেটা আপনারা পড়লেন এখানে, এটা, তার আগেরটা, বিশেষজ্ঞের মতামত, তারপর হচ্ছে আপনার পাবলিক ডকুমেন্ট কি বলতে কি বোঝায়, তার আগেরটা 146 ধারা, এগুলো রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখবো। 36-এ যাচ্ছি আমরা, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর আওতায় নিচের কোন শ্রেণীর কর্মকর্তা বাল্যবিবাহ বন্ধ করতে পারেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই, এখানকার সবাই বাল্যবিবাহ বন্ধ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন এই ধরনের কোনো ব্যক্তির নিকট কেউ বাল্যবিবাহ বন্ধের জন্য আবেদন করার পরেও তারাও বাল্যবিবাহ বন্ধের জন্য কোনো উদ্যোগ গ্রহণ যদি না করে, তাহলে বাল্যবিবাহ আইনের কোন ধারায় তারা অভিযুক্ত হবে? বাল্যবিবাহ বন্ধ করতে পারেন এই যে আমাদের এই প্রশ্নে উল্লেখিত ব্যক্তিগণ আছেন, তাদের নিকট বাল্যবিবাহ বন্ধের জন্য আবেদন করার পরেও তারা বাল্যবিবাহ বন্ধের জন্য যদি কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে তারা বাল্যবিবাহ নিরোধ আইন কত ধারায় অভিযুক্ত হবেন? 8 ধারা তো অবশ্যই। 8-এর কত হবে? আমি সকলকে কমেন্ট করতে বলছি, সবাই কমেন্ট করেন। এই জিনিসগুলো পড়তে হবে, না পড়লে তো পারবেন না। এটা হচ্ছে 8-এর 2 উপধারা, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনারা যদি এমসিকিউ কে শুধু এমসিকিউ টার্গেট করে পড়েন, তাহলে লস হয়ে যাবে।
এমসিকিউ কে রিটেন আকারে চিন্তা ভাবনা করে করতে হবে, তাহলে আপনার উত্তরের জন্য কি হবে, আপনার পরবর্তী পরীক্ষার জন্য পথটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপর এটা আপনার প্রশ্ন আসতেও পারে যে বাল্যবিবাহ আইন অনুযায়ী বাল্যবিবাহ কারা বন্ধ করতে পারেন, বা বন্ধ করার জন্য কার নিকট আবেদন করতে হবে, বা বন্ধ করার ক্ষেত্রে আপনার করণীয় কি আলোচনা করুন। তখন আপনি তো বলবেন যে আপনি বাল্যবিবাহ বন্ধের জন্য তাদেরকে বলেছিলেন, নিজেও চেষ্টা করেছিলেন, তাই না? আচ্ছা, ধরেন আপনি বাল্যবিবাহ বন্ধের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই কোনো এলাকার লোক হিসেবে, আপনাকে গিয়ে বাল্যবিবাহ অনুষ্ঠানে পাওয়া গেল, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায়? পুলিশ একটা বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালাইলো, চালানোর পরে একজন ব্যক্তি অ্যারেস্ট হলো, ঠিক আছে, সে বাল্যবিবাহের সঙ্গে যুক্ত ছিল, তার বিরুদ্ধে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে আইনগত, বা আদালত কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে? তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন, তার মুচলেকা নিতে পারবে, বন্ড নিতে পারবে তার কাছে, যে ভবিষ্যতে তিনি কি এই বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হবেন, বা বাল্যবিবাহ বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এই শর্তে আদালত কি করতে পারে? দেখা যাচ্ছে তাকে কি করা যাবে? তাকে মুক্তি ওই দিতে শর্তে পারবে? তাকে মুক্তি দিবে। কত ধারা? এটা তো পারা কথা সবার। এটা কত ধারা হবে বাল্যবিবাহের? 10 ধারা স্যার। গুড। এটা পারা কথা সবার, আমি এটা একদম সহজ বিষয়, এই বিষয়গুলো ভুল করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। যে শিশু আইন অনুযায়ী কোনো কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত জেলা বা উপজেলার প্রবেশন কর্মকর্তার দায়িত্বে থাকবেন কে? তাহলে এটা হচ্ছে সাধারণত সমাজসেবা কর্মকর্তা। এটা শিশু আইনের কত ধারায় উল্লেখ করা আছে? শিশু আইনের কত ধারায় এটা উল্লেখ করা আছে? যে শিশু আইন অনুযায়ী কোনো কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত জেলা বা উপজেলার প্রবেশন কর্মকর্তার দায়িত্বে থাকবেন কে? এটা সম্ভবত পাঁচ পাঁচ ধারা হবে। ঠিক আছে। আর প্রবেশন কর্মকর্তার কার্যাবলী সম্ভবত 6 ধারা, এগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তারপর নারী ও শিশু কর্মকর্তা যিনি থাকবেন তার কার্যাবলী, সেটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট, পড়বো। অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আমরা পড়বো এবং মুখস্থ রাখবো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে 38 নম্বর প্রশ্নে। যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2022 মূল, সরি 2002 মূলে কোন অপরাধের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা যাবে? এটা সঠিক উত্তর কি হবে? 38। দর্শন স্যার মনে হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা যাবে। ডাকাতি, দস্যুতা, চুরি, ধর্ষণ। কেন যাবে ধর্ষণ? দ্রুত বিচার আইনেরই তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন হয়, তাই না? দ্রুত বিচার আইন বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, এটা কি একই জিনিস না এটা আলাদা? এটা হলো দ্রুত বিচার আইন, আর এটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, তাই না? তাহলে ডাকাতির বিচার কোথায় হয়? ফৌজদারি আদালতে হয়। চুরির বিচার কোথায় হয়? ফৌজদারি আদালতে। ধর্ষণের বিচার কোথায় হয়? নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ঘ, কোনটি না। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা 39 নম্বর প্রশ্নে। যে কোনো স্থানে অবৈধ এসিড সংরক্ষণ করা আছে এমন সংবাদ প্রাপ্ত হলে পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তা উক্ত স্থানে বিনা পরোয়ানা তল্লাশি অভিযান করতে পারেন, বা তল্লাশি অভিযান পরিচালনা করতে পারেন? কোন অফিসার?
অবৈধ এসিড থাকলে এটা হবে কি কমপক্ষে সাব ইন্সপেক্টর, মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, তারপর 40-এ যাই আমরা। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মহাসড়কের কি হতে, ঢাল হতে উভয় পাশে কত দূরত্বের মধ্যে কোনো অবৈধ কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না? এটা আমরা জানি যে সাধারণত সড়ক পরিবহন আইনে বলা আছে মহাসড়কের দুই দিকে 10 মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। ঠিক আছে, এটা কত ধারায় আলোচনা করা হয়েছে সড়ক পরিবহনের? সড়ক পরিবহনের 37-এ আলোচনা করেছে, গুড। আচ্ছা, এরপরে পাচ্ছি 10 ফুট। 10 ফুটটাও আমাদের রিলেটেড। সাধারণত কোন আইনে বলা আছে যে দুই দিকে সেই সেই এরিয়া রেলওয়ে। দুই দিকে 10 ফুট পর্যন্ত তার এলাকা বলে গণ্য হবে? কোন আইনে রেলওয়ে বলা স্যার। আছে? রেলওয়ে। গুড, রেলওয়ে আইনে। তাহলে রেলওয়ে আইনে রেল লাইনের উভয় পাশে 10 ফিট পর্যন্ত রেলওয়ে সীমানা হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন। সরকারি চাকরি আইন 2018 এর অধীন প্রদত্ত কোনো গুরুদণ্ডের আদেশ প্রদানের কতদিনের মধ্যে রাষ্ট্রপতি রিভিশন করতে পারে? রাষ্ট্রপতি কতদিনের মধ্যে রিভিশন করতে পারবে? কোনোটিই নয় স্যার, রাষ্ট্রপতি রিভিশন করতে পারে না। তাহলে রাষ্ট্রপতি তো নিজেই ক্ষমা করতে পারে, সরকারও ক্ষমা করতে পারে, তাদের তো বিশাল ক্ষমতা, তারা কেন রিভিশন করবে? এটা হলো টেকনিক আপনাদেরকে কনফিউশনে ফেলার। অনেকেই ভুল করছে। ঠিক আছে, 3 মাস দিয়ে আসছে মজা করে, 90 দিন, তাই হয়? রাষ্ট্রপতি নিজেই তো অলিন, তাহলে সে কি রিভিশন করবে? রাষ্ট্রপতি রিভিশন করবেন না। কোনোটি সঠিক, সঠিক উত্তর হবে ঘ, কোনোটি নয়। আচ্ছা, 42 নম্বর প্রশ্ন। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2020 মোতাবেক সাক্ষীর প্রতি সমন কোথায় প্রেরণ করতে হয়? একটি সর্বশেষ ঠিকানায়, সর্বশেষ সাক্ষীর বসবাসের ঠিকানা। সর্বশেষ ঠিকানা অফিসার ইনচার্জের নিকট এটা প্রেরণ করতে হয়, এবং তিনি ওই সমনটা জারি করতে বাধ্য থাকবে। আচ্ছা, ওই সমনটা জারি করার পর অফিসার ইনচার্জ কাকে পাঠাবেন? সমনের আরেক কপি যেই জেলা থেকে প্রেরণ করা হয়েছিল সেই জেলার এসপি বা তার নিকট পাঠাবে, পুলিশ কমিশনার নিকট পাঠাবে, তাই না? এটা কত ধারায় বলা আছে নারী শিশুর? 24 ধারা। কমেন্ট করলে ভালো হয়, হ্যাঁ, আমরা সবাই একটা প্ল্যাটফর্ম পাই কমেন্ট করলে। 24 ধারা। আচ্ছা, এটা এসিড অপরাধ দমন আইনের কত ধারায় বলা আছে? সেম সমনজারি পদ্ধতি। মানে এসিড অপরাধের আছে 21 ধারায়। আচ্ছা, গ্রাম আদালতেও কিন্তু সমনজারি আছে। কত ধারা গ্রাম আদালতের সমনজারি? গ্রাম আদালতের সমনজারি হচ্ছে 10 ধারা, গুড। এছাড়াও আমরা পাবো গণউপদ্রবের ক্ষেত্রে সমনজারি কত, 100 কত, 134, 134 ধারা। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়ে নিবো আমরা। আমরা সমনের ভিডিওটা দেখলে আশা করা যায় প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবো। ঠিক আছে, আমার নামের পিছনে যেটা আছে ইউটিউব চ্যানেল, এটাই ঢুকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিয়ে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা মানি লন্ডারিং আইনে। 43 নম্বর বলতেছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর অধীন অপরাধের বিচারের ক্ষেত্রে কোন বিচারক কর্তৃক সম্পাদিত হবে? এটা তো একদম দুটা লাইন থেকে দুটো প্রশ্ন আছে আপনাদের, একটা এসআই থেকে এসআই পরীক্ষা আসছে, একটা কনস্টেবল লাইন থেকে এসআই পরীক্ষা আসছে। তাহলে এটা হবে স্পেশাল জজ। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। 44 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা। গ্রাম আদালত আইন অনুযায়ী গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যান ব্যতীত উভয় পক্ষ হতে কতজন লোক নিয়ে গ্রাম আদালত গঠিত হবে? কতজন লোক? 4 জন। তাহলে মোট হচ্ছে কয়জন? 8 জন। 8 জন। চেয়ারম্যান বাদ দিলে হচ্ছে 4 জন। এখন কিন্তু এখানে কিছু গ্রাম আদালতে পরিবর্তন আছে। দেখো, যদি কোনো নারী ভিকটিম মামলা করে তাহলে কি একজন নারী গ্রাম আদালতের সদস্য হতে পারবে, তাই না? আরেকটা কি আসছে, নির্ণায়ক ভোটের পদ্ধতি আসছে। আগে আমরা জানতাম 3-1 বা 4-1 ভোট হইলে কি হতো, সেটা
এটা কি প্রযোজ্য হইতো, তাই না? গ্রাম আদালতে সেক্ষেত্রে 3-1 বা 4-1 হলে সেটাই সঠিক, বা যারা বেশি ভোট পাইছে তারাই জয়ী হিসেবে বিবেচিত। এখন যদি দেখা যায় বলা হচ্ছে 2-2 ভোট হয়, সেক্ষেত্রে বলতেছে যে চেয়ারম্যান নির্ণায়ক ভোট প্রদান করতে পারবে। ঠিক আছে, মাথায় রাখবো বিষয়গুলো। আর গ্রাম আদালতে পরিবর্তন হয়েছে কি, আগে জরিমানা ছিল 75,000 টাকা সর্বোচ্চ, এখন হয়েছে তিন 3 লাখ। লক্ষ টাকা আচ্ছা, তারপর পাইতেছি 45, যে আদালত অবমাননা আইন 2013 অনুযায়ী নিচের কোন কার্যক্রমটি আদালত অবমাননা হিসেবে গণ্য হবে না? ঠিক আছে, যে অশ্লীল শব্দ প্রয়োগ করে বিচার কার্যক্রমে বাধা দেয়া, নিম্ন আদালতের বিচার সম্পর্কে সরল বিশ্বাসে উচ্চ আদালতের সমালোচনা করা, পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। তাহলে প্রথমটা তো আমরা দেখতেছি আদালতে তো অশ্লীল শব্দ ব্যবহার করাই যাবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। এগুলো আইন আনকমন, এগুলো 2-1টা আপনাদেরকে দিতে পারে, এখন ওই আইন পড়ে সময় নষ্ট করবেন না, আমাদের গুরুত্বপূর্ণ বাকি আইনগুলো পড়লেই যথেষ্ট। ঠিক আছে, এগুলো হঠাৎ দেখবেন 1টা 2টা করে আনকমন আইন থেকে আপনাদেরকে কনফিউশনে ফেলার জন্য প্রশ্ন করা হয়ে থাকে। এই বিষয়গুলো প্রত্যেকেই মাথায় রাখবো। তারপর চলে যাচ্ছি আমরা 46 নম্বর প্রশ্নে। তাহলে আগেরটা সঠিক উত্তর হচ্ছে 45-এর ঘ। 46 হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী নিচের কোন বৈশিষ্ট্যটি বায়োমেট্রিক্স ফিচারের অন্তর্ভুক্ত নয়? তাহলে বায়োমেট্রিক্সে আমরা পাইছিলাম আঙ্গুলের ছাপ, এটা অবশ্যই, তাই না? চক্ষুর কর্নিয়া, এটাও লাগে। কণ্ঠস্বর লাগে, কণ্ঠস্বর লাগে। এটা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন। কি লাগবে বলেন? আঙ্গুলের ছাপ তো লাগবেই বায়োমেট্রিক্সে। পায়ের ছাপ, পায়ের চাপ লাগে না। লাগে না। কণ্ঠস্বর লাগবে, কণ্ঠস্বর লাগবে। আর কণ্ঠস্বর দুইটার তো একটাও লাগে। তো দেই নাই, কারণ জাতীয় নিবন্ধন মানে তৈরি করা হয়েছে, এই দুইটার একটাও দেওয়া হয়নি। তোমার এটা একটু বোঝার ভুল আছে, এটা পড়বা, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের বায়োমেট্রিক ফিচার পড়তে হবে। ঠিক আছে, সেখানে আমার মনে হয় যে পায়ের ছাপও আছে সম্ভবত। তাহলে এটা আর আপনি কনফিউশন। যখন জন্ম নিবন্ধন বানাইতে গেছেন তখন পায়ের ছাপ নিছে বা কন্ট্রিবিউশন নিছে। না না, ওইটা না, এটা তো আরেকটা জিনিস। এটা আইনে যা আছে সব তো আর প্রয়োগ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে পায়ের ছাপ। আচ্ছা, তারপরেরটা যাচ্ছে গ। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 47-এ দেয় আমরা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী বিশেষজ্ঞ মতামত কে দিতে পারেন? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের কত ধারায় বলা আছে? এটা 7 ধারায় বলা আছে। তাহলে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞ যারা আছে তারা দিতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। ক খ উভয় খাতা। তারপর 48 নম্বর প্রশ্ন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী অপরাধের সহায়তা শাস্তি কি? তাহলে এটা বাতিল হয়ে অলরেডি কি সাইবার নিরাপত্তা আইনে চলে আসছে 2023-এ। তাহলে কি হইতো? সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী অপরাধের সহায়তা শাস্তি কি হবে? মূল অপরাধের কি সমান নাকি ডাবল নাকি হাফ? তাহলে মূল অপরাধের সমান দণ্ড। আচ্ছা, তারপরেরটা 49 নম্বর প্রশ্ন, নিচের কোন কার্যক্রমটি প্রকাশ্য জুয়া আইন 1867 এর অপরাধ হিসেবে বিবেচিত হবে না? এটা পারা কথা সবার। জুয়া খেলায় অংশগ্রহণ না করে উপস্থিত থাকলে 4 ধারায় মামলা, প্রকাশ্য স্থানে পশু পাখি লড়াই প্রদর্শন করলে তাকে তো অ্যারেস্ট করা যাবে। তাহলে দৈহিক কসরতের জন্য খেলা প্রদর্শন করলে এটা কত ধারায় বলা আছে? 11 নাকি 12 বলেন? 11। 11-এর ক স্যার। 11 ক। ঠিক আছে। আচ্ছা, জুয়া আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায় কত ধারার ক্ষমতা বলে? 5 ধারা। 5 ধারা। ঠিক আছে। 11 ধরা স্যার, 11। আর জুয়া আইনে বিনা পরোয়ানায় তল্লাশি করা যায় কোন ধারার ক্ষমতা বলে? 5 ধারা স্যার, পাঁচ। তল্লাশি। তল্লাশি 5 ধারায়, গুড।
নর্মালি জুয়া আইনে তল্লাশি করতে পারেন কে? আমাদের পুলিশ সুপার। যদি ক্ষমতা দেয় তাহলে ক্ষমতা প্রাপ্ত হলে বাকিরাও পারবেন, মাথায় রাখবেন। আর আরেকটা আছে কি, পুলিশ আইনে 23-8 বলা আছে যে আমরা কি করতে পারি, কোনো জুয়ার আড্ডা, জনসমাগম স্থল, শরাবখানা, এগুলোয় আমরা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবো। আচ্ছা, 50টা চলে যাচ্ছি আমরা। যে কোনো উপাত্ত বা উপাত্ত হতে প্রস্তুতকৃত ছবি বা শব্দ কোনো ইলেকট্রনিক বিন্যাস হতে প্রস্তুতকৃত মাইক্রোফিচে সংরক্ষিত রাখাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশোধনী আইন 2013 এর পরিভাষায় কি বলে? সংরক্ষণ মানে কি? রেকর্ড, তাই না? তাহলে কি বলা হচ্ছে, যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস এগুলো, তাহলে ইলেকট্রনিক রেকর্ড হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো সবাই আশা করি পরিষ্কারভাবে ধারণা অর্জন করতে পারছি এবং এই সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি।